আগামী কিছুদিনের মধ্যেই হয়তো আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবে। আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আমি বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরছি। তো এই ঘুরতে গিয়েই আমরা এমন একজনকে পেয়ে গেছি যার সঙ্গে একটু পরিচয় করে দিই। এর নাম হচ্ছে মীর রাকেশ রোশন, অ্যাক্টিভিস্ট। এবং তার চাইতে বড় পরিচয় হচ্ছে গত বছর বিধানসভা ভোটের আগে যে ক্যাম্পেন একটা চলেছিল, নো ভোট টু বিজেপি, তার অন্যতম মুখ। তো তার সঙ্গে কথা বলে নিব যে আগামী বিধানসভা নির্বাচনে তাদের সংগঠন বা উনি কি ভাবছেন। তো আপনাকে আমাদের চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। তো আপনার কাছে রাকেশ বাবু, প্রথম প্রশ্ন যে আপনারা তো গত বছর নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন চালিয়েছিলেন এবং খুব প্রচারও পেয়েছিল সেটা। তো সামনে তো আবার বিধানসভা নির্বাচন, এবারে কি নো ভোট টু বিজেপি বা নো ভোট টু তৃণমূল ক্যাম্পেইন চালাবেন? হ্যাঁ, প্রয়োজন যদি মনে হয় তো সেক্ষেত্রে অবশ্যই চালাবো। কারণ বিজেপিকে আমি ব্যক্তিগতভাবে মানে একটা ফ্যাসিস্ট দল হিসেবে মনে করি। কারণ ফ্যাসিবাদের যে মূল বৈশিষ্ট্যগুলো আছে সেটা তাদের মধ্যে বিদ্যমান। তো ফ্যাসিবাদ মূলত যে আক্রমণগুলো শানায় সেগুলোর মধ্যে হচ্ছে, প্রথম হচ্ছে বামপন্থী, দ্বিতীয় হচ্ছে সংখ্যালঘু মানুষদের, তৃতীয় হচ্ছে যারা মুক্তমনা, ধর্মনিরপেক্ষ, বুদ্ধিজীবী মানুষ, তাদের উপরে আক্রমণ শানায় যাতে সমাজে সেইভাবে তারা প্রতিক্রিয়া না করতে পারে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যেহেতু এখনো কোনো রকম ধর্মীয় মৌলবাদ শক্তির জয় করতে পারেনি, তার ফলে আমাদের যদি মনে হয় আগামী দিনে যে নো ভোট টু বিজেপি, নো ভোট টু তৃণমূল বা অন্য দলও যদি মনে হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি বিগতবার ক্যাম্পেনে আমি মুর্শিদাবাদের জেলা কনভেনার হিসেবে ছিলাম, আমার সঙ্গে তরুণদা ছিলেন। তো আমরা দুজনেই কনভেনার হিসেবে ছিলাম। তো সেক্ষেত্রে আমাদের তখন মনে হয়েছিল, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বামপন্থায় বিশ্বাসী। আমি ধর্মচারণ কতটা কোন করছি, বামপন্থা? আলট্রা বাম, আলট্রা লেফটিস্ট না বাম সিপিএম? এইটা তো ওইভাবে বলা যায় না। বামপন্থা বামপন্থা, আমি বামপন্থী বলিনি। আমি বামপন্থায় বিশ্বাসী, আমি বামপন্থী নই। আমার মার্ক্সবাদ ভালো লাগে কিন্তু আমি মার্ক্সবাদী নই। আমার লেনিন ভালো লাগে কিন্তু আমি লেনিন পন্থী নই। এগুলো আমার ভাল লাগে। আর আমার পারিবারিক ভাবে যেহেতু আমি বেড়ে উঠেছি একটা সংখ্যালঘু পরিবার থেকে, সেক্ষেত্রে এই জায়গা থেকে আমার ভয় থেকে যায় যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, সে যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে যে যে আক্রমণগুলো আসা উচিত সেটা প্রথম আমাকেই আঘাত আনবে। তার জন্য আমরা করেছি, আগামী দিনে যদি করতে হয় আগামী দিনেও করবো। একটা বিষয় আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, সেটা হলো আপনি বলছেন যে বিজেপি হচ্ছে একটা সাম্প্রদায়িক দল, সেটা সবাই আমরা জানি। কিন্তু আজকের সময়ের উপর দাঁড়িয়ে তৃণমূল যে যে কাজগুলো করছে, সেটা কি এমন কম করছে বিজেপির থেকে যে বিজেপি ক্ষমতায় এলে বা বিজেপি দেখিয়ে যে যুযুধন ভয় দেখাচ্ছে সাধারণ মানুষকে, বিশেষ করে সংখ্যালঘু মানুষদের, যে বিজেপি চলে এলে তোমাদের এই ক্ষতিগুলো হবে। সেক্ষেত্রে আমি যদি কয়েকটা উদাহরণ দিই, এনআরসি থেকে আরম্ভ করে, ওয়াকআপ থেকে আরম্ভ করে, বা এসআইআর এর যে সমস্যাটা নতুন ভাবে সৃষ্টি হলো, ইভেন মন্দির মসজিদের যে নাটক, সেটা বিজেপি এলে এর থেকে কি এমন বেশি বা ক্ষতি করবে? সবচেয়ে বড় বিষয় হলো ওবিসি থেকে মুসলিমদের একটা সম্প্রদায়কে যেভাবে বাদ দেওয়া হলো, তো সেখানে এমন কি ক্ষতি হবে? এমন কি ক্ষতি হবে বলতে গেলে, আমরা যদি দেখি, মানে একটা ফ্যাসিস্ট হওয়ার গুণ, স্বৈরাচার হওয়ার গুণ সবার আছে। আপনি যে বললেন যে ওয়াকাফের কথা বললেন, এই ক্ষেত্রে আমি আর একটা কথা বলতে পারি যে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রটাই হিন্দুত্ববাদী। এমন কোন দল নেই যে দলে হিন্দুত্ববাদ কাজ করে না। তৃণমূল থেকে অহরহ বিজেপিতে চলে যাচ্ছে, বিজেপি থেকে তৃণমূলে অহরহ চলে আসছে। অন্য কোনো, আপনি কি একদম মানে বুকে হাত দিয়ে বলতে পারবেন অন্য কোনো যারা সংসদীয় বামপন্থী দল, তাদের দল থেকে কি লোক যায়নি? সব দল। আপনি আমাকে বললেন যে ওয়াকাফের কথা বললেন, তো ওয়াকাফের কথাটা কে আঘাত হানেনি? কে কম করেছে, কে বেশি করেছে? যেমন আমি আগে বলছি যে ফ্যাসিস্ট আর স্বৈরাচারের যেমন একটা বিভাগ আছে, সেরকম আমি যদি ওয়াকাফের কথাও যদি বলি, তো ওয়াকাফ সম্পত্তির প্রথম যারা আঘাত এনেছে তারা কিন্তু বামফ্রন্ট। আমাদের আমাদের জেলাতেই সচিতানন্দ কান্ডারির আমলে যে জেলা পরিষদ তৈরি হয়েছে, সেই জেলা পরিষদের বৃহত্তর জায়গা দখল করেছে বামফ্রন্ট।
এবং সিপিআইএম এর যে জেলা পার্টি অফিস তার সামনে যখন ওই পার্কটা তৈরি করা হয়, সেখানে বহরমপুরের মুসলমানরা নামাজ পড়তো, সেখানে পার্ক করেছিল। তৃণমূল এসে কি করলো, ওখানে একটা বাস স্ট্যান্ড করে দিল, যাতে যাতে পরবর্তীকালে তারা নামাজটাও না পড়তে পারে। তাহলে কে করেনি? এখন বিষয়টা হচ্ছে যে কে কম করছে সেইটাই, মানে সবাই কম বেশি। গ্রেটার ইভিল আর লেজার ইভিলের তো না, গ্রেটার ইভিল লেজার ইভিল আছে, আগামী দিনেও থাকবে। এইটা আমি বলতে চাইছি না যে তৃণমূলের মধ্যে সেই গুণটা নাই, তৃণমূলের মধ্যে ফ্যাসিস্ট হওয়ার গুণটা হয়তো নাই, আগামী দিনে থাকতে পারে। ফ্যাসিস্টের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে এরকম প্রচুর দল ভারতবর্ষে আছে, এরকম প্রচুর সংগঠন ভারতবর্ষে আছে। তৃণমূলের মধ্যে সেটা নেই সেটা নয়। আপনি যেহেতু ওয়াকাপের কথা বললেন, আপনি যেহেতু মাইনরিটির কথা বললেন, তো মাইনরিটির কথাও যদি বলা হয়, তাহলে মাদ্রাসার ক্ষেত্রেও যখন প্রথম কমিশনের জায়গাটা নিয়ে আসলে সেটা বামফ্রন্ট করেছিল। কিন্তু এইটা এসে ডেভেলপমেন্ট কি তৃণমূল করেছে? তৃণমূলও করেনি। কোনো সরকারি যে মাইনরিটির পক্ষে হবে এইটা আমার বিশ্বাস হয় না ব্যক্তিগতভাবে, কারণ গণতন্ত্র বিষয়টাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠের পক্ষে। তো সেক্ষেত্রে গোটা পৃথিবী জুড়ে সংখ্যালঘুরা আক্রান্ত, শুধুমাত্র ভারতবর্ষে নয়। আর সংখ্যালঘু মানেই যে সে ধর্মীয় সংখ্যালঘু সেটা নয়, স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে সে সংখ্যালঘু হতে পারে, জেন্ডারের ক্ষেত্রে সে সংখ্যালঘু হতে পারে, ধর্মাচরণের ক্ষেত্রে সংখ্যালঘু হতে পারে। শুধু সংখ্যালঘুর কিন্তু আমাদের দেশে বা আমাদের রাজ্যে বা আমাদের এলাকায় ডেফিনেশনটা তো ধর্মটাকেই বেসিক হিসাবে দেখে, যে সংখ্যালঘু মানে মুসলিম, এইরকম একটা প্রচলন। না 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 না, এইটা কেন হতে যাবে? যে আমি যদি উমর খালিদের বিষয়টা যদি আমি মনে করাই, তাহলে উমর খালিদ তো নাস্তিক, কিন্তু স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে উমর খালিদ সংখ্যালঘু। যারা যারা বিগত দিনে যে মানুষগুলোর উপরে আক্রমণ এসেছে, বাংলাদেশের অভিজিৎ বলুন, আমাদের দেশের যেসব মানুষগুলো বলেন, সেই আক্রমণগুলো শুধুমাত্র ফ্যাসিস্টরা করেছে সেটাও নয়, স্বৈরাচারীরাও করেছে, এবং তাদের সহায়ক শক্তি হিসেবে অনেকেই করছে, প্রতিনিয়ত সেই কাজটা করে আসছে। তো তার ফলে যদি আপনি শুধু ভাবেন যে আমাদের দেশে শুধু ধর্মীয় সংখ্যা, ফাদার স্ট্যান স্বামীর কথা যদি বলি, উনি কি ধর্মীয় সংখ্যালঘু? উনি ধর্মীয় সংখ্যালঘু নয়। এইরকম প্রচুর মানুষ আছে যারা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে সংখ্যালঘু আছে। তো সংখ্যালঘু বিভিন্ন ধরনের। এবারে আপনাকে আর একটা লাস্ট প্রশ্ন করব, সেটা হলো যে এসআইআর নিয়ে মুসলিমদের মধ্যে যে একটা টেনশন চলছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে সংখ্যালঘু মুসলিমদের নাম বিচারাধীন আছে, তা নিয়ে কদিন আগে আপনারা একটা মুভমেন্টও করলেন, একটা ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছেন। তো আপনি কি ভাবছেন যে আগামী বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুদের উপর এর কতটা প্রভাব পড়বে? এই প্রভাবটার উপরে ডিপেন্ড করছে আগামী দিনের সরকার কারা তৈরি করতে চাইছে। যদি আমি বিগত ইলেকশনের যদি মার্জিনের কথা বলি, যে রুলিং সরকারের সঙ্গে যারা বিরোধী পক্ষে আছে তাদের যে মার্জিন, সেই মার্জিনটা কিন্তু ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির অ্যাডজুডিফিকেশন যেটাই বলুন না কেন, সেই সংখ্যাটা আছে। তো সেই সংখ্যার মানুষে বলছে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেটাতে উঠে আসছে যে সেই সংখ্যার ম্যাক্সিমামটাই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এখন মুসলিম সম্প্রদায়ের মানুষরা যদি এই জায়গাটাকে রিকভারি করে আসতে পারে, বিভিন্ন মানে গণ আন্দোলন হচ্ছে, গণ আন্দোলন করবে, আগামী দিনে আমরা থাকি না থাকি, আমরা বেঁচেও না থাকলে অন্য মানুষ এসে করবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে নির্বাচন কমিশন যে প্রতিক্রিয়া দিল, সেই প্রতিক্রিয়াতে বললে যে সব দল মোটামুটি আমাদের এই সিদ্ধান্তে খুশি আছে, কিন্তু বিগত কালকে দেখা যাচ্ছে সিপিআইএম তার স্পষ্ট প্রতিক্রিয়া দিয়েছে যে আমরা এই বিষয়টাই নির্বাচন কমিশনের এই বিবৃতির প্রতি আস্থা হারাচ্ছি। সেইটা অন্যান্য দলরা এখনো দেয়নি, তারা দেবে কি দেবে না। যখন এই ইলেকশন ঘোষণা হবে, যেটাই হোক না কেন, সেটার জন্য অল পার্টি মিটিং হয় একটা। সেই অল পার্টি মিটিং এ যারা এনলিস্টেড যে দলগুলো আছে, রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের হোক, সেই যে এনলিস্টেড পার্টিগুলো, সেই এনলিস্টেড পার্টিগুলো থেকে তো সেই বিবৃতি আমরা দেখতে পাচ্ছি না। শুধু কি বিজেপির ওপরে দোষ দিলে হবে, নাকি এই যে চলমান পদ্ধতি আছে সেই চলমান পদ্ধতিতে অন্যান্য দলগুলো এর জন্য দায়ী? এর জন্য সংখ্যালঘুরা ছুটে বেড়াচ্ছে, সেই সংখ্যালঘু ছুটে বেড়ানোর দায়টাও তো সেই দলগুলোকে নিতে হবে। বিগত দিন হয়তো মানে বামপন্থীদের ওপরে মানুষের আস্থা এই কারণে থাকে যে বামপন্থীরা সেকুলার হয়, কিন্তু সেই আস্থা তারা হারিয়ে ফেলেছে। কারণ বিগত দিনের ইতিহাস যদি দেখা যায়, যত যত বামপন্থীদের যত যত ভোট কমেছে, তত তত বিজেপির ভোট বেড়েছে, এইটা তো ফ্যাক্ট।
তৃণমূলের ভোট যতটা না না না, বেড়েছে এটা বিজেপির তো ভোট বেড়েছে। বাস্তবই যে সিপিএম এর যে ভোটটা ছিল, বিশেষ করে বামপন্থীদের মধ্যে শক্তিশালী তো সিপিএম, সিপিএম এর যে ভোটটা, বিশেষ করে হিন্দু ভোটটা, সেটা তো বিজেপিতে পুরো কনভার্ট হয়েছে। না এখন সেই সেই তুলনায় কিন্তু এইটা আমি বলতে চাইছি না যে তৃণমূলের ভোটটা কম। হিন্দু ভোট বা মুসলিম ভোট এইটা না, নয়, এটা তো বাস্তব, বামপন্থীর এটা তো ভোট- বাস্তব আজকের না, দেশে। এইটা এটা তো হয়তো রাজনৈতিক দলগুলোই ডেফিনেশন করছে। এইটা বামপন্থীদের ক্ষেত্রে বলতে কেন হচ্ছে, এটা আমার প্রশ্ন। বামপন্থীরা তো কোনোদিন হিন্দু ভোট মুসলিম ভোট করেনি। করেনি। বামপন্থীরা সব সময় উদার মনের হয়, বামপন্থীরা সবসময় ধর্মনিরপেক্ষ কিন্তু হয়, গোটা ভারতবর্ষের যে বামপন্থীরা রাজনৈতিক সবসময় পরিস্থিতি, তার সীমাহীন উপর দাঁড়িয়ে এটা বলতে সীমান্তহীন। বাধ্য হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, যেভাবে বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো মেরুকরণ করছে, সেখানে বলতে বাধ্য হচ্ছে, এটা তো বাস্তব, মানতেই হবে। সেইটার জন্যই হয়তো আপনি প্রথমেই যে কোশ্চেনটা করলেন যে আমি কি নো ভোট টু বিজেপির পাশাপাশি নো ভোট টু তৃণমূল বলবো। এখন এই স্ট্যান্ডটার উপরে ডিপেন্ড করছে যে বামপন্থীদের পক্ষে কথা বলতে গেলে বামপন্থীদের সেই সেকুলার ভাবনা চিন্তা, বামপন্থীদের সেই উদার ভাবনা চিন্তা যদি দেখতে পাই, মানে বিগত দিন থেকে আজ অব্দি যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন অনুযায়ী তারা যদি সেই জায়গায় স্ট্যান্ড বাই হয়ে থাকে, তাহলে হয়তো আমরা এটাও বলতে পারি যে নো ভোট টু বিজেপি, নো ভোট টু তৃণমূল, ইয়েস ভোট টু কে, এইটা হয়তো বলা উচিত নয়। আমাদের ক্যাম্পেন নো ভোট টু বিজেপি ছিল, কিন্তু নো ভোট টু বিজেপি কি বলা যায় এইটাও একটা বিষয়। কিন্তু আমার স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে হয়তো বলা যায়। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমি কাকে ভোট দেব না দেব সেইটা আমি হয়তো প্রকাশ্যে বললাম না, কিন্তু আমি কাকে দেব না, কেন দেব না, সেইটা আমরা কিন্তু খুব স্পষ্টভাবে ক্লিয়ার করেছিলাম। সেক্ষেত্রে তো সব থেকে ভালো লাগা উচিত ছিল বামপন্থী শিবিরের, যে আমি যখন নো ভোট টু বিজেপি বলছি তখন বামপন্থীদের ক্ষেত্রে লেজার রিভিল তত্ত্বটা বেরিয়ে এসেছিল। আমার প্রশ্ন, তাহলে কি অধীর রঞ্জন চৌধুরী লেজার রিভিল নয়? কারণ এই তত্ত্বটা তো তারা প্রথম খাড়া করেছিল যে তৃণমূলের থেকে অধীর চৌধুরী ভালো, অতএব বামপন্থী শিবির অধীর চৌধুরীকে ভোটটা দিয়েছে। কিন্তু দিয়েছে অবশ্যই। তাহলে কি এই তত্ত্বটার আবিষ্কর্তা যারা, তারা কি মানে বামফ্রন্ট এটার আবিষ্কার করেনি? মানে দাবি, মানে দায় চাপিয়ে দেওয়াটা তো বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে সেই জিনিসটাকে দেখছি। বামপন্থী শিবিরের হয়তো সেইভাবে দেখা উচিত ছিল, কিন্তু বামপন্থী শিবির ঘুরিয়ে হয়তো বিভিন্ন জন বিভিন্ন রকম, একদিকে বিজেপির লোকজন এবারে আপনাকে একদিকে বামপন্থীরা কিস্তি। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সামনে যে বিধানসভা নির্বাচন হবে, তাতে কি পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন? দেখুন, মানে রাজ্যের যে বর্তমান পরিস্থিতিতে শিক্ষার যে জায়গাটা যদি আপনি বলেন, আপনি যদি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব সমস্ত জায়গাতে যদি বলেন, তাহলে একটা অরাজকতা চলছে। এখন প্রত্যেকটা মানুষই চাইছে হয়তো বিকল্পর সন্ধানে, কিন্তু বিকল্পটা কে? সেই বিকল্প হতে গেলে তার তো একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। সেই গ্রহণযোগ্যতাটা তো আমি এসে রাস্তায় দাঁড়িয়ে তৈরি করতে পারি না, কারণ আমি তো সংসদীয় রাজনীতি করি না। আমি হয়তো মানুষকে বলতে পারি এইটা ভালো, এইটা ঠিক, আমার মনে হয়েছে এইটা ভালো, তার যুক্তি খণ্ডন করে আমি এইটা ভালো বলতে পারি, এইটা খারাপ, তার যুক্তি খণ্ডন করে এইটা আমি খারাপ বলতে পারি। কিন্তু সেই জায়গাতে দাঁড় করানোর জন্য আমি আপনার কাছে স্পষ্ট জানতে চাইছি, পরিবর্তন না প্রত্যাবর্তন? এত ঘুরিয়ে পেঁচিয়ে তো বুদ্ধি। পরিবর্তন অবশ্যই, প্রত্যেকটা মানুষই পরিবর্তন চাই। যে পরিবর্তন হয়ে কে, এই প্রশ্নটা পরিবর্তন হয়ে কে, সেইটা তো আমার মানে আমার ক্ষেত্রে বলা মুশকিল। কিন্তু মানুষ একজন নাগরিক হিসাবে কি মনে হচ্ছে? আমার নাগরিক হিসেবে আমার মনে হচ্ছে রাজ্যে যা পরিস্থিতি চলছে তার থেকে পরিবর্তন দরকার। পরিবর্তন হয়ে কে, সেটাই কে, আমার তো এখনো বিকল্প কাউকে মনে হয়, কাউকে মনে হয়। এইটা একটা ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে। দেখা যাক আগামী বিধানসভায় প্রত্যাবর্তন হয় না পরিবর্তন হয়। তারপর আমরা এটাও দেখবো রাকেশ বাবুরা আগামী দিনে নো ভোট টু বিজেপি, নো ভোট টু তৃণমূল করছে কিনা।